গুড মর্নিং বন্ধুরা। আজ 4 নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: বিপদে পড়বেন রাজ্যের বহু স্বামী, 2টি বিয়ে করা সকল ব্যক্তির বিরুদ্ধে এবার তালিকা প্রস্তুত করে অভিযান চালাবে রাজ্য সরকার। আগামী 25 নভেম্বর বিধানসভায় দাখিল করা হবে বহু বিবাহ আইন। বিধানসভায় এই আইন পাশ হওয়ার পর রাজ্যে 2টি বিয়ে করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে অভিযান চালাবে সরকার। কয়েকদিন আগে বাল্যবিবাহ নিয়ে যেভাবে অভিযান চালানো হয়েছিল, রাজ্যে দরপাকড় করা হয়েছিল বেশ কয়েকজনকে, ঠিক একইভাবে এবার বহু বিবাহ নিয়ে অভিযান চালাবে প্রশাসন। 2টি বিয়ে করা ব্যক্তিদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা কমছে, নতুন মুখ্যমন্ত্রীর মুখ আনবে বিজেপি, দাবি করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা দেব জানিয়েছেন, রাজ্যে এনআরসি সম্পন্নের অজুহাতে শাসক দলের রক্ষা করতে অসমে এসআইআর হচ্ছে না। অসমে এসআইআর বাস্তবায়ন হলে শাসক দল বিপাকে পড়বে, মন্তব্য তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। এসআইআর মানেই পেছন থেকে এনআরসি করা। এসআইআর হলে 3,30,00,000 মানুষকে আবারও নথি দেখাতে হবে, এতে অস্থিরতার আশঙ্কা রয়েছে। শ্রীভূমিতে দাঁড়িয়ে এই মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, এনআরসি সম্পন্নের অজুহাতে শাসক দলকে রক্ষা করতে এসআইআর হচ্ছে না। নির্বাচন কমিশন ডাবল ইঞ্জিন সরকারের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। সেই সাথে সুস্মিতা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা এবার কমছে। আগামীতে নতুন মুখ্যমন্ত্রীর মুখ আনবে বিজেপি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিযুত ময়না অরুণোদয় প্রকল্প নিয়েই বেঁচে আছেন। এছাড়া মুখ্যমন্ত্রীর কোনো জনপ্রিয়তা নেই। এবার বেসরকারি কর্মীদের জন্য সরকারের যেসব সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে, সেগুলি নির্দিষ্ট করতে নম্বরের আওতায় আনতে চলেছে কেন্দ্র। অর্থাৎ প্রত্যেক বেসরকারি কর্মচারীর একটি নির্দিষ্ট ইউনিক নম্বর কার্ড থাকবে, তার সঙ্গে যুক্ত থাকবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি। প্রাথমিকভাবে এর সঠিক নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্ট কার্ড। আগামী 2027 থেকে 2030 সালের মধ্যে দেশের প্রায় 50 কোটি মানুষের এই অ্যাকাউন্ট তৈরির কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। শ্রম মন্ত্রকের আওতায় যে খসড়া শ্রমশক্তি নীতি প্রকাশিত হয়েছিল, সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। আপাতত যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি এই অ্যাকাউন্টের আওতায় আসবে, তার মধ্যে রয়েছে PFESI, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, ই-শ্রম, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা। পরবর্তীকালে যোজনা এবং প্রকল্পের সংজ্ঞা আরও বাড়াতে পারে কেন্দ্র। 8ম বেতন কমিশনের আনুষ্ঠানিকভাবে গঠন হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এর টার্ম অফ রেফারেন্সকে অনুমোদন দিয়েছে। প্যানেলকে তাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য 18 মাসের সময়সীমা দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী সংশোধিত বেতন 2027 সালের আগে কার্যকর হবে না, যদিও সরকার বকেয়া বড় পরিমাণের বেতন পরিশোধের ইঙ্গিত দিয়েছে। পূর্ববর্তী বেতন কমিশনের উদাহরণ উল্লেখ করে সরকার জানিয়েছে, 8ম বেতন কমিশনের সুপারিশ 2026 সালের জানুয়ারি থেকেই মিলবে, তবে তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে 2027-এ। কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার বিহারের নির্বাচনের আগে 8ম বেতন কমিশনের ঘোষণা করেছে, কিন্তু কেন্দ্রের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 2026 সালে এই ঘোষিত বর্ধিত বেতন অথবা পেনশন পাবেন না। কমিটি গঠনের ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু এই কমিটি সঠিকভাবে কাজ করে সুপারিশ পাঠাতে এবং তা সরকারের অনুমোদন পেতে 2026 সাল পেরিয়ে যাবে। তাই তারা আশা করছেন 2027 সালের আগে পুনর্বিবেচিত বেতন তারা পাবেন না। কাছাড় জেলায় স্কুল পড়ুয়া এক কিশোরকে প্রকাশ্যে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু প্রহার নয়, কিশোরের পুরুষাঙ্গে অতি নৃশংস আঘাত করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। বর্তমানে ওই কিশোর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে গত শনিবার।
এ নিয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত জুনাইদ আহমেদ বরবুইয়ার বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি ক্ষুব্ধ অভিযোগকারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কাটিগড়া বিধানসভার সোনাপুর জিপির সেউতি প্রথম খণ্ডের বাসিন্দা রশিদ আহমদের পুত্র আবু সুফিয়ান আহমেদ বরবুইয়া ঘাস খাওয়াতে বাড়ির গরু বাছুরটি নিয়ে বের হয়। অভিযোগ, ঠিক সেই সময় একই গ্রামের আব্দুল হেলিমের ছেলে জুনাইদ গরুটি কিশোরের হাত থেকে নিয়ে পাশের ধান খেতে ছেড়ে দেয়। এতে সুফিয়ান আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে জুনাইদ। অভিযোগ অনুযায়ী জুনাইদ প্রথমে কিশোরের উপর চড়াও হয়, এরপর তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। বিধানসভা নির্বাচনের দিন গনিয়ে আসতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের তরজা বেশ জমে উঠেছে। একে অপরকে কেউ ছেড়ে কথা বলছেন না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে গৌরবকে টানা আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী। বেশ জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, গৌরব 100% পাকিস্তানি এজেন্ট। এমনকি তার বিরুদ্ধে মানহানি মামলা করার জন্য গৌরবকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার পশ্চিম কার্বি আংলংয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা এক হাত নেন সাংসদ গৌরব। রাখডাক না করে সাংবাদিকদের গৌরব গগৈ বলেন, আমি যখন পাকিস্তানি এজেন্ট, তাহলে সরকার কড়া পদক্ষেপ নিলেই পারে। মানহানি মামলা করার কথা কেন বলছেন মুখ্যমন্ত্রী? আর কেনই বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করতে যাব আমি? কেননা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি দিনরাত মানহানি করে আসছেন। গোটা দেশবাসী এই কথা বলছেন। গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ আর শুনতে চান না, কেউ বিশ্বাস করেন না। নিজেকেই জিরো করে তুলেছেন মুখ্যমন্ত্রী। রাতাবাড়ির অসম মিজোরাম সীমান্তে আবার মিজো আগ্রাসন শুরু হয়েছে। এতে চরম আতঙ্কিত সীমান্তে বসবাসকারী উপজাতিরা। এবার অসম মিজোরাম সীমানার কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে পশ্চিম কালাগাং এলপি স্কুল পর্যন্ত এলাকা মিজোরামের বলে দাবি করছে মিজোরা। একদল মিজো নাগরিক রাতাবাড়ির কালাগাং গ্রামে এসে অসমের জমিতে মাপজুক শুরু করতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে রামকৃষ্ণনগর সমজেলার চক্র আধিকারিক এবং সমজেলা এসপি কালাগাং গ্রামে ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনায় রাতের ঘুম উবে গেছে সীমান্তবর্তী গ্রামের মানুষের। এমনিতেই চেরাগি রেঞ্জের সিংলা ফরেস্ট রিজার্ভের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে অসমের ভূমি দখল করে রেখেছে মিজোরা। 2020 সালের অক্টোবর মাসে তারা ওই এলাকার ছোট বুবিরবন্দ গ্রামে আগ্রাসন চালিয়ে অসমের প্রচুর জমি দখল করে নেয়। এ নিয়ে তৎকালীন করিমগঞ্জ জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। এতে সেখানকার ছাত্র সংগঠন এমজেডপি সহ ইয়ং মিজো অ্যাসোসিয়েশন ও মিজো ন্যাশনাল ইউথ ফ্রন্ট খেপে গিয়ে মিজো নাগরিকদের নিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে। মিজোরাম সরকার এবং পুলিশ প্রশাসন তাদের প্রত্যক্ষ মদত জুগিয়েছিল। ফলে দখলকারী মিজোদের সুরক্ষার জন্য অসমের ভূমিতে তারা আইআর ব্যাটালিয়নের ক্যাম্প বসিয়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করে, যা আজ পর্যন্ত অব্যাহত। কাছাড় জেলার কাটিগড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি। এর পরিপ্রেক্ষিতে এবার সরব হল কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড, কাছাড় মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বার্তাজীবী সংগঠন। সোমবার 2 জনকে অভিযুক্ত করে কালাইন থানায় অভিযোগ দাখিল করেছে সাংবাদিক সমীন্দ্র পাল। 2 অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে সরব হয়েছে সংগঠনগুলো। জানা যায়, গত রবিবার সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালাইনে গিয়েছিলেন সাংবাদিক সমীন্দ্র পাল। সেখানে তাকে দেখে উত্তেজিত হয়ে ওঠে শৈলেন বৈষ্ণব নামের এক যুবক। পালবাবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। কিছুক্ষণ পর শৈলেন ফোন করে আরও এক যুবককে ডেকে আনে। এরপর 2 জনে মিলে সমীন্দ্র পালকে কেটে ফেলার হুমকি দেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে 2 অভিযুক্ত পালিয়ে যায়। দিনের আলোয় প্রকাশ্যে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ায় কাটিগড়ার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 নভেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় মেঘলা আকাশ থাকার সাথে সাথে গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস,
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার ৩ জেলায় মেঘলা আকাশের সাথে সাথে গরমের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।